গৃহবধূ থেকে রাজনীতির চড়াই উতরাই পেরিয়ে বেগম খালেদা জিয়া হয়ে উঠেছিলেন সফল রাজনীতিবিদ। দেশ ও জাতির এক সংকটময় মুহূর্তে সাড়া দিয়ে গৃহবধূ খালেদা খানম পুতুলের রাজনীতিতে প্রবেশ। জনতার রায় তাকে বসিয়েছে ৩ বারের প্রধানমন্ত্রীর আসনে। মামলা, নির্যাতন আর জেল জীবনের নিদারুণ কষ্ট তাকে বিচলিত করেনি। স্বামী শহীদ জিয়ার আদর্শকে পাথেয় করে মা, মাটি ও মানুষের রাজনীতি বিকশিত করার সংগ্রামে অদম্য অবিচলতা তাঁকে দিয়েছে আপসীন নেত্রীর উপাধি। বেগম জিয়ার রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিক তুলে ধরছেন হাসান মাহমুদ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের মৃত্যুতে 2 শিশু সন্তান নিয়ে একা হয়ে পড়েন নিপাট এক গৃহবধূ খালেদা খানম পুতুল। অভিভাবককে হারিয়ে কেবল বিয়োগের বেদনাই নয়, অনাগত পথচলার অনিশ্চয়তাও ভর করে পুতুলের সংসারে। স্বামীর মৃত্যুর পর নেতাকর্মীদের আহ্বানে 1982 সালের 3 জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য হবার মধ্য দিয়ে রাজনীতিতে অভিষেক ঘটে এক গৃহবধূ খালেদা। 83 সালে হন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, আর বিচারপতি সাত্তার অসুস্থ হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন বেগম খালেদা জিয়া। 84 সালের 10 মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন পদে। এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে 83 সালে বেগম জিয়ার দৃঢ় নেতৃত্বে গঠিত হয় 7 দলীয় ঐক্যজোট। 86 সালের নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকা খালেদা জিয়াকে কর্মীরা দেন আপসীন নেত্রীর খেতাব। 1990 সালে স্বৈরাচার পতনের যুগপৎ আন্দোলনে নেতৃত্ব দেন বেগম জিয়া। এরশাদ পতনের পর 91 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বার এবং 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে জনতার রায় বেগম জিয়াকে তৃতীয়বারের মতো আসীন করে প্রধানমন্ত্রীর আসনে। 2007 সালে সেনা সমর্থিত ফখরুদ্দিন সরকারের সময়ে কারারুদ্ধ করা হয় বিএনপি নেত্রীকে। চলে বিএনপি ভাঙার ষড়যন্ত্র। 2008 সালে 9ম সংসদ নির্বাচনে পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের পতনের পর বদলে যাওয়ার সময়ে আবারও বেগম খালেদা জিয়ার কণ্ঠস্বর উদ্বেলিত করে দেশ জুড়ে থাকা নেতাকর্মী আর সাধারণ মানুষের হৃদয়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। 8 জানুয়ারি লন্ডনে যান তিনি। বড় ছেলে তারেক রহমানের পারিবারিক সান্নিধ্য আর উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে আপসহীন বেগম খালেদা জিয়া আবারও রাজনীতিতে প্রত্যাশার আলো ঘর হবেন বলেই বুক বেঁধে আছে দেশ জুড়ে থাকা অগণিত নেতাকর্মী আর শুভানুধ্যায়ীরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে জাতীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় বাজেট নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়। অর্থ বিভাগের নানা প্রস্তাবনা নিয়ে আলোচনা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। প্রধান উপদেষ্টাও কিছু দিক নির্দেশনা দেন। বৈঠকে উপদেষ্টারা ছাড়াও মন্ত্রী পরিষদ সচিব সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।
অভিবাসন প্রক্রিয়া সহজ করতে প্রথমবারের মতো ইতালির সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৈধভাবে আরও বেশি সংখ্যক কর্মী নেবার কথা জানিয়েছে ইতালি। রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অডিটোরিয়ামে দুদেশের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ঢাকায় সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি জানান, বাংলাদেশ থেকে বৈধভাবে আরও বেশি সংখ্যক কর্মী নিতে আগ্রহী তার দেশের সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বৈধ পথে যাওয়ার সুযোগের ফলে অবৈধভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইতালি যাওয়ার সংখ্যা কমবে। বাংলাদেশ সরকার সৌদি, পর্তুগাল, সার্বিয়া সহ বিভিন্ন দেশে আরও বেশি সংখ্যক কর্মী পাঠাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো, সেখানে বৈধ পারিশ্রমিক পেত না, মাঝে মাঝে গ্রেফতার হতো, চলে আসতে হতো, এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে। সৌদি মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, ওইখানে যারা অবৈধভাবে থাকছেন, যেসব বাংলাদেশি নারী অভিবাসী রেমিটেন্স যোদ্ধারা আছেন, নারীদের ক্ষেত্রে ওনারা বৈধ করার একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছেন অলরেডি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আজ প্রথম দিনের মতো শুনানি হয়। শুনানিতে আজহারের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত নেতাদের মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অপবাদ দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এমনকি এটিএম আজহারুল ইসলামকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। মিথ্যা সাক্ষীর ওপর ভিত্তি করে এর আগে ট্রাইব্যুনাল এবং আপিল বিভাগ মৃত্যুদণ্ড দেয়। শুনানি শেষে আদালত বৃহস্পতিবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আরও 4 মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা সহ মোট 5 মামলায় গ্রেফতার দেখানো হলো তাকে। সকালে চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিনের আদালতে 4 মামলায় গ্রেফতার দেখানোর শুনানি হয়। শুনানি শেষে তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন বিচারক। গত রোববার কোতোয়ালি থানার 4 মামলায় এবং পরদিন আরও একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। সোমবার আদালত আইনজীবী আলিফ হত্যা মামলার বিষয়ে আদেশ দেন। মঙ্গলবার পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা, আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি ও হামলার 4 মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়। একটি মামলার বাদী নিহত আলিফের ভাই। গাজীপুরের মালিকের বাড়ি এলাকায় গাড়ি চাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছে। প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে 30টি শিল্প কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 6 দানা মালিকের বাড়ি এলাকায় সকালে ইন্টারলুপ বিডি লিমিটেডের কারখানার এক নারী শ্রমিককে অজ্ঞাতনামা একটি গাড়ি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিচার দাবি করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা গিয়ে অবরোধকারীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় শ্রমিকরা তাদের অনুরোধ না শুনে বিক্ষোভ শুরু করেন। পরে যৌথ বাহিনী লাঠিচার্জ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বেলা 10:30টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। লাখো মানুষের উষ্ণ ভালোবাসা সিক্ত বেগম খালেদা জিয়ার বিমানবন্দর থেকে ফিরোজায় ফিরতে সময় লেগেছে দীর্ঘ 2 ঘন্টারও বেশি। বিমানবন্দর থেকে বাসভবন ফিরোজায় পথে পথে জনাকীর্ণ রাজপথে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ছিল সাধারণ মানুষের ঢল। তৃণমূল নেতাকর্মীরা মনে করেন, বেগম খালেদা জিয়া ফিরে আসা প্রেরণা যোগাবে তাদের। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। 16 বছরের বেশি সময় রাষ্ট্রীয় শাসনের জাতাকলে পিষ্ট এক আপসহীন চরিত্র বেগম খালেদা জিয়ার রাজকীয় প্রত্যাবর্তন। দূর থেকে এক নজর দেখার জন্য প্রচণ্ড রোদ উপেক্ষা করে অপেক্ষা কুর্মিটোলা থেকে কাওলা হয়ে বনানী। এয়ারপোর্টের নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে রাজপথে খালেদা জিয়ার গাড়িবহর আসার পরই ব্যানার, ফেস্টুন আর ফুল নিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।
হাসি মুখে সবার অভিবাদন গ্রহণ করেন তিনি। গণতন্ত্রায়ন এবং দলকে এগিয়ে নিতে নতুন করে উজ্জীবিত হবে বলে মনে করেন দলীয় নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটা অনুপ্রেরণা এবং আমাদের মাথার উপরে একটা ছাতা। এই খবর বাংলাদেশের রাষ্ট্রের জন্য অনেক আনন্দের, অনেক উৎসবের। এই স্বৈরাচারী হাসিনা পতন হওয়ার পরে আরো শক্তিশালীভাবে আগামী দিনে গড়ে তুলবেন ইনশাল্লাহ। দলের কর্মকাণ্ড, দলের মিছিল, মিটিং, সমাবেশে উনি আবার মাঠে নামবে। দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, এই দ্বারা অব্যাহত থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। আল্লাহ পাক যেন ওই সুস্থতা তাকে দেন, আমরা এই দোয়ার প্রত্যেক মুহূর্তে করতে। সেনাবাহিনী, র্যাব, পুলিশের নিরাপত্তা বেষ্টনী ছাড়াও বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করেন পুরো পথ জুড়ে। তবুও মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস যেন আছড়ে পড়ে সড়ক জুড়ে। ওনার যে সারা জীবনের যে ত্যাগ তিতিক্ষা, এই যে নীতির সাথে রাজনীতি করেছেন, মহান আল্লাহ তাকে তার পুরস্কার দিয়েছে। আমাদের যে গণতান্ত্রিক অধিকার ফিরে আনতে আমাদের আন্দোলন, সে আন্দোলন আরো উৎফুল্ল হবে এবং আমরা আমাদের নেতাকর্মী আরো চাঙ্গা হবে। বেগম খালেদা জিয়ার আজকে বাংলাদেশে ফিরে আসা আগামী দিনে গণতন্ত্রের জন্য মাইলফলক। ওনার এই আগমনটা চিকিৎসা শেষে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অনেক বড় ভূমিকা রাখবে। নেত্রী আজকে সুস্থ হয়ে দেশে ফিরেছেন, মানুষের অনেক প্রত্যাশা তার প্রতি। ঢাকার রাজপথ প্রত্যক্ষ করল দীর্ঘদিনের লড়াকু এক সৈনিকের বীরদর্পে ফিরে আসার নতুন ইতিহাস। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন ডাক্তার জুবাইদা রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। লন্ডনের হিথ্রো থেকে শাহজালাল বিমানবন্দর, সেখান থেকে ফিরোজা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের সঙ্গী হিসেবে উজ্জ্বল উপস্থিতি তার পুত্রবধূ জুবাইদা রহমানের। দীর্ঘ 17 বছর আগে একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে স্বামী তারেক রহমানের সাথে লন্ডনে যান তিনি। এরপর গড়িয়েছে অনেক সময়। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া দেশে ফেরার সঙ্গী হন তার দুই পুত্রবধূ। জুবাইদা রহমান একজন চিকিৎসক ও স্বনামধন্য পরিবারের সন্তান। তা সত্ত্বেও রাজনীতিবিদ তারেক রহমানের স্ত্রী হবার কারণে তার উপরও নেমে আসে মামলার হয়রানির খড়গ। দেশ ছাড়ার 15 দিন পরই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বামী তারেক রহমানের সাথে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। 2023 সালে দেয়া রায়ে ঢাকার একটি আদালত জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয়। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর জুবাইদা রহমান সহ অন্যদের আদালতের ওই সাজা স্থগিত হয়। এত কিছুর পরও জুবাইদা রহমান দেশে ফেরায় খুশি বিএনপির নেতাকর্মীরা। দুই পুত্রবধূ দেশে ফেরায় বেগম খালেদা জিয়া দেশে পরিবার পরিজনের সান্নিধ্য পাবেন বলে জানান তারা। জুবাইদা রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ঈদুল আজহায় টানা 10 দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, টানা ছুটি কাটাতে সরকারি চাকুরিজীবীদের আগামী 17 ও 24 মে অতিরিক্ত অফিস করতে হবে। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, সাইবার সুরক্ষা আইনে 9টি কুখ্যাত ধারা বাতিল করে অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয়া হয়েছে। ফলে ইতোপূর্বে এ আইন করা 95% মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। পর্যন্ত ছিল হচ্ছে ঈদুল আজহার ছুটি, কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েডনেসডে এন্ড থার্সডে, যেটা জুন 11 এবং 12, অনেক ক্ষেত্রেই সেইটাকে ছুটি ঘোষণা করে 17 মে এবং 24 মে এই দুইটা দিন, দুইটা স্যাটারডে সরকারি কর্মচারীরা বা যেগুলো আধা সরকারি বা অটোনোমাস এখানে যারা কর্মচারী আছেন তারা এই 2 দিন কাজ করবেন, বিনিময়ে এই 11 এবং 12 তারিখে এই ছুটিটা ঘোষিত হবে। মোট 10 দিন ছুটি, যার ফলে যেটা 11-12 হওয়াতে আপনার 13-14 তারিখ উইকেন্ড, তাহলে মোট ঈদুল আজহার ছুটি হবে 10 দিন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সিরাজগঞ্জের কলেজ ছাত্র আসিফ হোসাইন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে সিরাজগঞ্জ সদর আদালতের বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি এই রায় দেন। অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল জানান, গত 23 মার্চ সিরাজগঞ্জ সদর আদালতে জান্নাত আরা হেনরি সহ আওয়ামী লীগের 77 নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত 2 থেকে 300 জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহত কলেজ ছাত্র আসিফের মা আসমানী খাতুন। গেল 1 দশকেরও বেশি সময় গুলশান 2 নম্বর সড়কের যে বাড়িকে করে রাখা হয়েছিল বিচ্ছিন্ন, নিঃসঙ্গতার শেকলে বন্দী, নির্জন, সেখানে এখন তুমুল উচ্ছ্বাস আর উদ্দীপনার বাঁধ ভাঙা আয়োজন। ফিরোজা আবারও ফিরেছে পুরনো রূপে, যে ফিরোজায় নিকট অতীতে গৃহবন্দী আর পরিবারহীন একাকী সময় কেটেছিল 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সেখানে তিনি এবার ফিরলেন 2 পুত্রবধূকে নিয়ে, সঙ্গে অগণিত মানুষের ভালোবাসা। বেগম জিয়ার গাড়িবহরকে স্বাগত জানাতে তখন সরগরম ফিরোজা। নেতাকর্মী আর সাধারণ মানুষের ভিড়ে জাতীয়তাবাদের নেত্রী ফিরলেন তার আপন নিড়ে। বেলা 10:42 কাতারের আমিরের দেয়া রয়্যাল অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিয় মাতৃভূমির মাটি স্পর্শ করেন, তখন পথে পথে মানুষের অপেক্ষা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা বেগম জিয়াকে বিমানবন্দরে উষ্ণ অভিবাদন জানান। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। পরে তার দীর্ঘ গাড়িবহর মানুষের শুভেচ্ছায় সিক্ত হতে হতে রাজধানীর পথ ধরে এগিয়ে চলে গুলশান অভিমুখে। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে কাওলা, বনানী, গুলশানের পুরো পথ জুড়ে অবস্থান করা নেতাকর্মীরা আর সাধারণ মানুষ ভালোবাসা জানায় জাতীয়তাবাদী আদর্শের এই নেত্রীকে। দীর্ঘ 4 মাস পর পুত্রবধূদের নিয়ে ফিরোজায় পৌঁছে দলীয় নেতাকর্মী আর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বেগম খালেদা জিয়া। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। দলের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ম্যাডাম আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। লন্ডনের চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় মানুষের উচ্ছ্বাসের পাশাপাশি প্রার্থনায়ও ছিলেন বিএনপি প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের অপসারণের দাবিতে সকল প্রশাসনিক দপ্তরে তালা ঝুলিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুপুরে উপাচার্যের কার্যালয়, ট্রেজারারের কার্যালয় সহ সকল দপ্তরে তালা ঝুলিয়ে দেয় তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের 22 দফা দাবি বাস্তবায়ন না করা, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেয়া সহ নানা অভিযোগে আন্দোলন করে বিক্ষোভকারীরা। রোববার তারা উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করে। নীলফামারীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সকল মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে গণমিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা বিএনপি। দুপুরে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে গণমিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসক চত্বরে প্রতিবাদ সভা করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে তারা। পরিবারের আপত্তির মুখে সাভারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ শিক্ষার্থী শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলন করতে পারেনি প্রশাসন।
দুপুরে আদালতের নির্দেশে আশুলিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে ময়না তদন্তের জন্য ডেইরি ফার্ম আবাসিক এলাকার কবরস্থান থেকে শহীদ শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলন করতে যায় সিআইডির একটি টিম। খবর পেয়ে কবরস্থানে ছুটে যান শহীদ শ্রাবণ গাজীর পরিবারের সদস্যরা। এ সময় ধর্মীয় অনুভূতি বিবেচনায় লাশ তুলতে বাধা দেন তারা। পরে পরিবারের আপত্তির মুখে লাশ উত্তোলন না করেই ফিরে যান ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সিআইডির সদস্যরা। বরিশালে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ড্রেন উদ্ধারে অভিযান শুরু করেছে নগর ভবন। সকাল থেকে নগরীর ব্রাউন কম্পাউন্ড, ঈশ্বর বসু রোড এবং বটতলা সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের ড্রেন দখল করে নির্মিত প্রায় শতাধিক স্থাপনা ভেঙে দেওয়া হয়। অপসারণ করা হয় বসত বাড়ি, দোকানপাট এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তবে উচ্ছেদের শিকার দোকান ও ভবন মালিকরা অভিযোগ করেন, কোনো ধরনের নোটিশ ছাড়াই বরিশাল সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালায়। তবে বিসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার রায়হান কাউসার বলেন, 3 দিন আগে অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছে। এদিকে সাভারে নির্মাণাধীন মেট্রো রেলের ডিপোতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেছে ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল আলম। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন ডাক্তার জোবায়দা রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। লন্ডনের হিথ্রো থেকে শাহজালাল বিমানবন্দর, সেখান থেকে ফিরোজা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের সঙ্গী হিসেবে উজ্জ্বল উপস্থিতি তার পুত্রবধূ জোবায়দা রহমানের। দীর্ঘ 17 বছর আগে একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে স্বামী তারেক রহমানের সাথে লন্ডন যান তিনি। এরপর গড়িয়েছে অনেক সময়। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়ার দেশে ফেরার সঙ্গী হন তার 2 পুত্রবধূ। জোবায়দা রহমান একজন চিকিৎসক ও স্বনামধন্য পরিবারের সন্তান। তা সত্ত্বেও রাজনীতিবিদ তারেক রহমানের স্ত্রী হবার কারণে তার উপরও নেমে আসে মামলার হয়রানির খড়গ। দেশ ছাড়ার 15 দিন পরেই জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে স্বামী তারেক রহমানের সাথে তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান এবং তার মা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। 2023 সালে দেয়া রায়ে ঢাকার একটি আদালত জোবায়দা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয়। তবে 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর জোবায়দা রহমান সহ অন্যদের আদালতের ওই সাজা স্থগিত হয়। এত কিছুর পরও জোবায়দা রহমান দেশে ফেরায় খুশি বিএনপির নেতাকর্মীরা। ডক্টর জোবায়দা রহমান আসছে, তিনি বাংলাদেশে খুবই অত্যন্ত সবার কাছে ঠিক ম্যাডামের প্রতিচ্ছবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফিরছেন, তার সঙ্গে জোবায়দা রহমান ফিরছেন এবং শর্মিলী রহমান ফিরছেন। এটা একটা পারিবারিক আবহাওয়া পরিবর্তনের মতো তাদের মধ্যে একটা স্বস্তি এনে দিয়েছে। 2 পুত্রবধূ দেশে ফেরায় বেগম খালেদা জিয়া দেশে পরিবার পরিজনের সান্নিধ্য পাবেন বলে জানান তারা। ডাক্তার জুবাইদা রহমান উনি একজন নামকরা কার্ডিওলজিস্ট, উনি দেশে ফিরছেন, আমাদের আনন্দের শেষ নাই। তিনি হচ্ছে জিয়া পরিবারের শুধু সদস্য নন, উনি ইতিমধ্যে দেশবাসীর হৃদয় নিংড়ানো ভালোবাসায় অভিষিক্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছে, আমরা আনন্দে আজকে আবেগ আপ্লুত। জোবায়দা রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আগামী ঈদ উল আজহায় টানা 10 দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এর জন্য তাদের 17 এবং 24 মে অতিরিক্ত অফিস করতে হবে। উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এতে বাদ দেওয়া হয়েছে বিদ্যমান আইনের সমালোচিত 9টি ধারা। সেলিম মালিকার রিপোর্ট। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন ঈদ উল আজহার ছুটি নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় 5 থেকে 14 জুন পর্যন্ত থাকবে সরকারি ছুটি। তবে টানা এই ছুটির জন্য ঈদের আগে 2 শনিবার অফিস খোলা রেখে অতিরিক্ত কাজ করতে হবে। 17 মে এবং 24 মে এই 2টা দিন, 2টা স্যাটারডে সরকারি কর্মচারীরা তারা এই 2 দিন কাজ করবেন, বিনিময়ে এই 11 এবং 12 তারিখে এই ছুটিটা ঘোষিত হবে। মোট 10 দিন ছুটি। বৈঠকে অনুমোদিত সাইবার নিরাপত্তা অধ্যাদেশে থাকছে না এই সংক্রান্ত আইনের বিতর্কিত 9টি ধারা। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে এই কথা জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, এসব ধারায় হওয়া 95% মামলাই হয়রানিমূলক।
25 বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি। সবশেষে আমরা এই আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল সিভিল সোসাইটি, তাদের সাথে 3 ঘন্টা একসাথে বসে ফাইনাল করেছি, চূড়ান্ত করেছি ড্রাফটটা। আজকে এটা উপদেষ্টা পরিষদের মিটিংয়ে উঠেছিল, তারপর সেখানে একটা অ্যামেন্ডমেন্টের সাজেশন আসছে, সেটাও আমরা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এটাও আপনার জাস্ট আমাদের ল মিনিস্ট্রির ভেটিংয়ের পর গেজেট নোটিফিকেশন হবে, হয়তো আপনার এই সপ্তাহের মধ্যে এটা চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে। 95% মামলা তদন্তাধীন যেগুলো আছে, বিচারাধীন আছে, সব বাতিল হয়ে প্রস্তাবিত অধ্যাদেশে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে, আর নারী ও শিশুর প্রতি যৌন হয়রানিমূলক কন্টেন্ট প্রকাশ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে শাস্তির বিধান থাকছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্র কাঠামোতে কোনোভাবেই যেন স্বৈরতন্ত্র মাথাচাড়া দিতে না পারে এমন মৌলিক সংস্কারের জন্য ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দ্বিতীয় দফায় দলটির সঙ্গে বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয় 15 মের মধ্যে সব দলের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষে রাজনৈতিক ঐকমত্যে দ্রুতই সনদ তৈরি করা হবে। মেজবা হাসানের রিপোর্ট। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সংসদে এলডি হলে ফের আলোচনায় বসে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বৈঠকে কমিশনের কাছে রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে দলটির সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন শীর্ষ নেতারা। মৌলিক সংস্কারের মূল ভিত্তিগুলো অর্জন করতে সাংবিধানিক ও রাষ্ট্রীয় কাঠামো থেকে স্বৈরতন্ত্রের মূলোৎপাটন করার দাবি জানান এনসিপির সদস্য সচিব। বাংলাদেশ যেন অতীতের মতো ফেসিবাদী এবং স্বৈরতান্ত্রিক শাসন কাঠামোর মধ্যে না থেকে গণতান্ত্রিক উত্তরণের পথে নিজেদেরকে সামিল করতে পারে। মৌলিক সংস্কার বলতে শুধুমাত্র নির্বাচনী কোনো ব্যবস্থার সংস্কার নয়, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা এবং বিকেন্দ্রীকরণ, এই 3 বিষয়কে অর্জন করাই হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। বৈঠকে অধ্যাপক আলী রিয়াদ জানান, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐকমত্য কমিশনের নেয়া নানা পদক্ষেপের কথা। এটি পর্যালোচনা করার মধ্য দিয়ে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এর একটি প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি, আমরা আশা করি। আলোচনার ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছি, আলোচনা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এবং তার মধ্য দিয়ে আমরা চেষ্টা করছি একটি জাতীয় সনদ তৈরি করতে, যার লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার একটা পথরেখা তৈরি করা। 15 মের পর দ্রুততার সঙ্গে সেই পর্যায়ে আমরা সূচনা করব। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন এনসিপি নেতারা। অভিযোগ করেন, সংস্কারকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে একটি মহল। ফেসিবাদী গণহত্যাকারী আওয়ামী লীগের বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসার দিন থেকে অল্প দিনের মধ্যেই নির্বাচনের আয়োজনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোরারোপ করছে। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর দেশের জন্য বড় সমস্যা জানিয়ে নির্বাচনকালীন সরকারের কথা জানায় এনসিপি। প্রশ্নটা উঠেছে যে মাইনর সংশোধনী। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রতিটি শহীদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে। রাজধানী বাংলা মোটরে নিজস্ব কার্যালয়ে শাপলা হত্যাকাণ্ডের একযুগ বিষয়ক আলোচনা সভায় তিনি কথা বলেন। অভিযোগ করেন, একযুগ হলেও শাপলা চত্বরের গণহত্যার সঠিক বিচার হয়নি। দাবি করেন, শাপলা চত্বর হত্যাকাণ্ডের প্রতিটি শহীদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আওয়ামী লীগকে যদি কেউ প্রশ্রয় দেয় তাদের প্রতিহত করার হুঁশিয়ারি দেন বক্তারা। বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। আওয়ামী লীগ সম্পর্কে সকল রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান তারা। শাপলা হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করি, সেই সময়টাতে আমাদের কাছে দৃশ্যমান হয়ে ওঠে যে শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের সাংস্কৃতিক এবং বুদ্ধিভিত্তিক দোসর যারা আছেন, সাধারণ নাগরিকের বেশে, সাংবাদিকের বেশে, তারাও এই হত্যাকাণ্ডের জন্যই। গত 3 মের মহাসমাবেশে 2 বক্তার অনাকাঙ্ক্ষিত আপত্তিকর শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। আজ সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে কথা বলেন। তিনি বলেন, ওই দিনের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে 2 বক্তা আপত্তিকর শব্দ চয়ন করেছেন, যা হেফাজতে ইসলাম সমর্থন করে না। কেউ এতে আহত হলে তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।
একই সঙ্গে সেকুলার প্রগতিশীল ঘরানার যারা এতকাল আলেম ওলামাকে বিদ্বেষমূলকভাবে জঙ্গি, মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী এবং সাম্প্রদায়িক বলে কটাক্ষ করেন, এ ধরনের আপত্তিকর শব্দচয়ন থেকে তাদের বিরত থাকার আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, আলেম সমাজ এবং অন্যান্য ধর্মীয় বিশেষজ্ঞকে বাদ দিয়ে একদল নারীবাদীকে নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর ফলে একচেটিয়া প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে বিবৃতিতে। সোমবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম 4 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর আজ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওপেক এবং সহযোগী দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্তে বাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হওয়ায় সোমবার দাম নিচে নেমে আসে। দাম কমার জেরে চাহিদা বাড়ায় আজ তেলের দাম বৃদ্ধি পায়। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেল প্রতি 2% বেড়ে $61.46 পৌঁছেছে। পাশাপাশি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দামও ব্যারেল প্রতি 2.1% বেড়ে $58.33 উঠেছে। উভয় জাতের তেলের দাম 2021 সালের পর সোমবার সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। চলতি বছর তেলের দাম 20% কমেছে। আরও 1 মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কা সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে তার। লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর তাসকিনকে 1 মাসের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে বলা হয়েছে। একটি সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। গত বছরের অক্টোবর থেকে গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন তাসকিন। সেই ব্যথা নিয়েই ম্যাচও খেলেছিলেন। তবে ধীরে ধীরে ব্যথা বাড়ায় গত 27 এপ্রিল লন্ডনে উড়াল দেন তাসকিন। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচের প্রথম সপ্তাহে পুনর্বাসন প্রক্রিয়া শেষ হওয়ার কথা তাসকিনের। মিরপুরে আজ অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো অনুশীলন। 2 ক্রিকেটার, 4 জন কোচ এভাবেই কাটালো বাংলাদেশ দলের ঐচ্ছিক অনুশীলন। এদিন মাঠে অনুশীলন করতে দেখা গেছে 2 জন ক্রিকেটারকে, আর তাদের নির্দেশনা দেওয়ার জন্য ছিলেন 4 জন কোচ। স্টেডিয়ামের ভেতরেই নেটে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। বড় শট খেলার অনুশীলন করেছেন জাকের আলী, আরেকটি নেটে ব্যাটিং চালিয়েছিলেন তাওহিদ হৃদয়। হৃদয়ের ব্যাটিং পর্যবেক্ষণ করছিলেন হেড কোচ ফিল সিমন্স। জিম্বাবুয়ে সিরিজ শেষ করে আসা টেস্ট দলের অনেক ক্রিকেটার এখনও বিশ্রামে রয়েছেন। সিলেটে চলমান নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজে আছেন পাকিস্তান সিরিজে দলে খেলা 4 জন। এছাড়া রিশাদ হোসেন এবং নাহিদ রানা PSL খেলতে পাকিস্তানে অবস্থান করছেন।